নাচোকে নিয়ে শুনতে খারাপ লাগলেও নাকানি চোবানি খেতে হলো ইস্টবেঙ্গলকে, কারণ ইনজুরি। আর এখানেই সব থেকে বড় প্রশ্ন উঠছে যে নাচোর এই ইনজুরি কি এই প্রথম? আমরা একটু এই মুহূর্তে দাঁড়িয়ে ফুটবলের অন্যতম একটা প্ল্যাটফর্ম ট্রান্সফার মার্কেটটা একটু ভালো করে নাচোর ইনজুরি হিস্ট্রিটা অ্যানালাইজ করছিলাম। আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারা অবাক হয়ে যাবেন। আমি একটু একটু করে বলছি, শুনুন। 2019 সালে 19শে সেপ্টেম্বর এনএসি ব্রেডার হয়ে খেলতে গিয়ে নাচো হাঁটুতে চোট পান এবং 131 দিন তিনি মাঠের বাইরে ছিলেন। ভাবুন, 131 দিন 2019 সালে। এবার আসুন পরের বছর 2020 সাল। 2020 সালের 31শে আগস্ট তিনি তখন বুলগেরিয়া, তখনও তিনি এনএসি ব্রেডার হয়ে খেলেন। সেখানে একটা নক ইঞ্জুরি হয় এবং তাতে তিনি 93 দিন মাঠের বাইরে ছিলেন। অর্থাৎ 2019 সালে তিনি হাঁটুতে ইঞ্জুরির জন্য 131 দিন মাঠের বাইরে, 2020 সালে তিনি নক ইঞ্জুরির জন্য 93 দিন মাঠের বাইরে। এবার 2021 সাল। 2021 সালে 13ই মার্চ লপস্কি সোফিয়ার হয়ে খেলতে গিয়ে বুলগেরিয়ার টিম, তিনি চোট পান, রিবে চোট পান এবং 31 দিন মাঠের বাইরে ছিলেন। তার মানে 2019, 2020, 2021 এই 3টে বছরের কথাই আমি শুধু বললাম। কিন্তু তার আগেও যদি দেখা যায় 2018, 2017, প্রতি কটা বছর একটা বিরাট সময় কিন্তু নাচোকে মাঠের বাইরে ইনজুরির কারণে থাকতে হয়েছে। আর এখানেই উঠছে প্রশ্ন যে এরকম একটা ইনজুরি প্রোন খেলোয়াড় যে বারবার ইনজুরির শিকার হন, তাকে আনাটা কতটা যুক্তিসঙ্গত ছিল? ইস্টবেঙ্গল ক্লাবের সদস্য সমর্থকরা বিভিন্ন মহল ইতিমধ্যেই প্রশ্ন করতে শুরু করেছেন বা বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠতে শুরু করেছে, যাহলে যার এরকম একটা ইনজুরি প্রোন একটা ফুটবলার তার কেরিয়ারের বিভিন্ন সময়, তাহলে টিমের মেডিকেল টিম কি করে? টিমের মেডিকেল টিম কি পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা করে তাদের কতটা তারা ইনজুরি প্রবণ সেটা বিচার বিবেচনা কি আদৌ করেন, নাকি আদৌ করা হয় না? যদি করা হতো তাহলে কিন্তু নাচোর এই স্ট্যাটিস্টিক্সই প্রমাণ করে দিচ্ছে যে নাচোকে দলে নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু ইফস অ্যান্ড বাটস ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদের সামনে আসতে পারত এবং সেক্ষেত্রে সিদ্ধান্ত অন্যরকম হতেই পারত। কারণ আমরা যদি গত কয়েক বছরে শুধুমাত্র ইনজুরির কারণে ইস্টবেঙ্গল দলকে কতটা ভুগতে হয়েছে তার যে উদাহরণ দিই, তাহলে কিন্তু তালিকাটা শেষ করা যাবে না। সাউল ক্রেসপো সেই তালিকায় রয়েছেন, মহেশ সিং রয়েছেন, মাদি তালাল রয়েছেন, ডিমিয়ান তকস রয়েছেন। মহেশ সিংটা নয় বাদই দিলাম আমরা, কিন্তু এই যে বিদেশি ফুটবলার যারা আছেন তাদের কিন্তু রিক্রুট করার ক্ষেত্রে তাদের যে কতটা তারা ইনজুরি প্রবণ, এটাও কিন্তু একটা বিচার করে নেওয়ার জন্যই টিমের একটা মেডিকেল টিম থাকে এবং তাদের কাজ সেটাই। আজকে দর্শক, সদস্য, সমর্থক তারা কিন্তু এই কথাটাই বারবার তুলে ধরছে যে কেন সেটা বিচার করা হবে না। এবং এই যে আমি আপনাদের সামনে যে পরিসংখ্যানটা দিলাম, সেই পরিসংখ্যানটা যদি আমরা আপনারা আগে জানতেন, এই পরিসংখ্যান কিন্তু বলে দিচ্ছে, একদম ক্যাটাগরিক্যালি দেখিয়ে দিচ্ছে যে একটা প্লেয়ার একটা বছরের বিরাট একটা সময় সে কিন্তু বারবার ইনজুরিতে তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন। তাহলে কি এই ধরনের প্লেয়ারকে ইস্টবেঙ্গলের মতো ক্লাবে সই করানো উচিত? এই প্রশ্নটা কিন্তু এখন থেকে আরও বারবার ইস্টবেঙ্গলের সদস্য সমর্থকরা তাদের আলোচনায় আনবেন। এবার আসা যাক পরের প্রসঙ্গে, যে নাচোর তো ইনজুরি হলো, এটা কিন্তু ইস্টবেঙ্গলকে আমি শুরুতেই যেমনটা বললাম, নাচো মানে নাকানি চোবানি, ঠিক সেই নাকানি চোবানির অবস্থায় এসে ফেলে দিয়েছে। কেন? কারণটা কি? 6টা বিদেশি ফুটবলারের মধ্যে আমরা প্রত্যেকেই জানি যে একটা ষষ্ঠ বিদেশি স্ট্রাইকার ইস্টবেঙ্গল এখন খুঁজছে। এফিয়ং নাইজেরিয়ার, তাদের ভিসা সমস্যা ইত্যাদি, যা দেখা যাচ্ছে যে তার আসতে আরও কিছুটা সময় লাগবে। এখনও কোনো স্পষ্ট করে দিন কিন্তু বলা যাচ্ছে না যে এফিয়ং কবে আসবেন। তারপরে যে প্রশ্নটা থেকে যাচ্ছে যে এই মুহূর্তে নাচোর ইনজুরি, ইস্টবেঙ্গল নাচোকে ছেড়ে দেওয়ার এক প্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। এখন যদি নাচোকে ইস্টবেঙ্গল ছেড়ে দেয় তাহলে একটা বিরাট পরিমাণ টাকা চলে যাবে ক্ষতিপূরণ দিতে তাকে। এবং এই জায়গাটায় দাঁড়িয়ে যে ইস্টবেঙ্গলে এই মুহূর্তে কোনো ইনভেস্টার নেই এবং একটা প্রচণ্ড কষ্ট করে ক্লাব চালানো হচ্ছে, ফলে
যেই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে যে ইস্টবেঙ্গলকে সেক্ষেত্রে আরেকজন ডিফেন্ডার, বিদেশি ডিফেন্ডার নিতে হবে। তারপরে টাকা, স্পন্সরের অভাব, টাকার অভাব, নাচোর ইনজুরি, সমস্ত মিলিয়ে কিন্তু ষষ্ঠ প্লেয়ারটা কে হবে, এটা স্ট্রাইকার হবে নাকি তার নাচোর রিপ্লেসমেন্ট একটা ডিফেন্ডার আনতে হবে, সেটা কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবকে কিছুটা দোলাচলের মধ্যে অবশ্যই ফেলে দিয়েছে। এখন যে নাচোর যদি পরবর্তী একটা রিপ্লেসমেন্ট আনা হয়, বিদেশি রিপ্লেসমেন্ট আনা হয়, সেটা ময়দানের কান পাতলে শোনা যাচ্ছে যে একটা নাম বারবার উঠে আসছে, সেটা হচ্ছে স্টিফেন এজে। স্টিফেন এজে তিনিও নাইজেরিয়ার ফুটবলার, এবং এই নাইজেরিয়ার থেকে এফিয়ংকে আনতে গিয়ে যেটা ইস্টবেঙ্গল ক্লাব বারবার ফেস করছে, যে ভিসা সমস্যা, তার টাইম টেকিং প্রসেস, তাতে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে যদি স্টিফেন এজেকে আনাও হয় এবং স্টিফেন এজে এখানে এসে তাকে সেটেল করে তাকে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে প্রপারলি অ্যাক্লিমেটাইজ করে সামগ্রিকভাবে কিন্তু সিজন শুরু করতে অনেকটা সময় লাগবে। তারপরে এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে নাচোর ইনজুরি কি করলো। একটা হচ্ছে যে ইস্টবেঙ্গলের 6 নম্বর বিদেশি স্ট্রাইকারের প্ল্যানকে কি তাহলে আপাতত শেল্ড, যে অনেকটা শোনা যাচ্ছিল যে অনেক কথাবার্তা পার্টিকুলার 2-1 ফুটবলারের সঙ্গে অনেকটা এগিয়ে গেছে, এবং তাতে শুধুমাত্র সামান্য কিছু আর শিলমোহরি দেওয়া বাকি। সেই প্ল্যানটা কি শেল্ড হয়ে গেল? কারণ টাকার একটা প্রশ্ন আসছে। যদি নাচো ইনজিওর্ড না হতো তাহলে একটা অন্য কথা ছিল। এখন নাচোর ইনজুরি, সেটা ইস্টবেঙ্গলকে এখন প্ল্যান বিতে হয়তো শিফট করাবে। ঠিক এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল এখন ডুরান্ড খেলছে। ডুরান্ডে ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, এবং ইস্টবেঙ্গলের পর লটারির মাধ্যমে ঠিক হবে তা ইস্টবেঙ্গল কার সঙ্গে খেলবে। এই জায়গায় দাঁড়িয়ে আরও একটা যেটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে যে আল আরাবির সঙ্গে ইস্টবেঙ্গলের যে 12 তারিখ ম্যাচ, সেই 12 তারিখ ম্যাচে ইস্টবেঙ্গল টিমটা কি হবে। আমি আমার আগের ভিডিওতে আপনাদের একটা সম্ভাব্য টিমের কথা বলেছিলাম, কিন্তু নাচোর ইনজুরি কিন্তু গোটা হিসেবটাকে একদম ওলট পালট করে দিচ্ছে। এখন যদি আমরা ইস্টবেঙ্গল টিমের এই মুহূর্তে দাঁড়িয়ে 12 তারিখের ম্যাচের আগে ইস্টবেঙ্গল টিমের ডিফেন্সিভ কম্পোজিশনে যাই, তাহলে কিন্তু দেখব অবস্থাটা খুব একটা ভালো না। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের যে কেভিন সিভিলের রিপ্লেসমেন্ট হিসেবে যে নাচোকে আনা হয়েছিল, সেটা তো পূরণ হলোই না, বরঞ্চ আরও খারাপ একটা সিচুয়েশন তৈরি হলো। 2 ম্যাচ খেলে ইনজুরির জায়গায় একটা প্লেয়ার বেরিয়ে যাচ্ছে, সেখানে আবার নতুন করে একটা সেট আপ তৈরি করতে হবে। সেক্ষেত্রে এই মুহূর্তে যা আনোয়ার, এবং আনোয়ারের সঙ্গে খুব সম্ভবত সন্দীপ মান্ডিকেই সেন্ট্রাল ডিফেন্সে খেলানো হবে। তার ফলে ডান দিকে খেলবে এখন পর্যন্ত যা আগের 2 ম্যাচ থেকেই আমরা দেখতে পেরেছি, হার্দিক ভাট খেলবেন, এবং বাদিকে জয়গুপ্তা। এবং এই জয়গুপ্তার প্রসঙ্গেই কিন্তু জয়গুপ্তাকে যতটা প্রত্যাশার মাধ্যমে যেইভাবে আনা হয়েছিল, জয়গুপ্তা কিন্তু সমর্থকদের তিনি মনের আশা পূরণ করতেও পারেননি, এবং কোচের ক্ষেত্রেও তার বিভিন্ন স্ট্র্যাটেজি ট্যাকটিসেও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে জয়গুপ্তার পারফরমেন্স একটা অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং কুয়েতের এই টিমটার যে উইং প্লে, তারা যা করে, তাদের যা গতি এবং তারা যেই ধরনের ফুটবল খেলেন, তাতে কিন্তু জয়গুপ্তা এবং হার্দিক ভাট এই দুটো সাইড ব্যাক কিন্তু ইস্টবেঙ্গলকে চিন্তায় ফেলতে পারে। এবং যেহেতু সেন্ট্রাল ব্যাক পজিশনটায় এখনও প্রপার কম্বিনেশন তৈরি হয়নি, সেটাও একটা চিন্তার কারণ হাবাসের ক্ষেত্রে। ফলে সামগ্রিকভাবে ডিফেন্সিভ লাইনটা কিন্তু ইস্টবেঙ্গলের এই মুহূর্তে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সামনে আইএসএলও আসছে, তার ফলে এই মুহূর্তে এটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাঝমাঠ আমরা যেমন বলেছিলাম, মাঝমাঠ ইস্টবেঙ্গল যথেষ্টই ভালো লাইন আপ আছে। জিকসান আছে, রশিদ আছে, রামিরেজ প্রথম ম্যাচ থেকে অত্যন্ত ভালো খেলেছেন, কিন্তু সেখানেও আবার বেঞ্চ স্ট্রেংথের অভাব রয়েছে। এবং ফরওয়ার্ড লাইনে এখনও এফিয়াং যেহেতু এসে পৌঁছয়নি, সেখানে ইকোনমিডিস প্রথম ম্যাচে আমরা দেখেছি যে হাবাস তাকে যতটা খেলিয়েছেন তিনি ডেলিভার করতে পেরেছেন। এছাড়াও যা অন্যান্য যে সমস্ত প্লেয়ার রয়েছেন, বিপিন রয়েছে, বিষ্ণু রয়েছে, ডেভিড রয়েছে, ফলে ফরওয়ার্ড লাইন এবং মাঝমাঠ নিয়ে ইস্টবেঙ্গলের এই মুহূর্তে কিছুটা হলেও টেনশন মুক্ত। কিন্তু ডিফেন্সিভ লাইন কিন্তু ইস্টবেঙ্গলকে আরও একবার রীতিমতো চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে। তার ফলে শুরুতে আমি যেটা বলেছিলাম যে একটা বিদেশি প্লেয়ারকে রিক্রুট করতে গেলে, বা যে কোনো প্লেয়ারকে রিক্রুট করতে গেলে, তার যে ক্যারিয়ারে তার যে ইনজুরি হিস্ট্রি, তার ইনজুরি প্রবণ কতটা,
এটাও কিন্তু এবার ক্লাব ম্যানেজমেন্টের আরও ভালো করে আরও খুঁটিয়ে দেখার সময় এসছে। নইলে টুর্নামেন্টের শুরুর একটা সিজন শুরুর 2-3 ম্যাচের মধ্যেই যদি কোনো প্লেয়ার এইভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়, তাহলে কোচ, দল এবং সামগ্রিকভাবে সদ্য সমর্থকদেরও কিন্তু প্রচণ্ড একটা হতাশার পরিবেশের মধ্যে দিয়ে তাদের যেতে হয়। ফলে এই দাবিটা আরও জোরদার হতে থাকবে যত দিন যাবে, যে ফরেন রিক্রুটের ক্ষেত্রে স্পেশালি তাদের ইনজুরির হিস্ট্রি, ইনজুরি প্রবণতা, সেটা কিন্তু মাথায় রাখা উচিত। এবং এক্ষেত্রে দলের বা টিমের, মেডিকেল টিমের হ্যাজ টু প্লে আ মেজর রোল।